তাহলে আমরা একাদশ শ্রেণীর খনিজ পুষ্টি এই চ্যাপ্টারটা থেকে আজকে তোমাদের জন্য আজকে আমরা সেকেন্ড পার্টটা ডিসকাস করতে চলেছি। আজকে আমরা যে টপিকগুলো ডিসকাস করব তার আগে আমরা একটু প্রথমে দেখে নিই আমরা আগের দিন কি পড়ছিলাম বা কি পড়েছিলাম আমাদের এই মেডিকেল নয় বোর্ডের ক্লাসের জন্য। বোর্ডের ক্লাসও কিন্তু তোমার যারা মেডিকেল ক্লাসের কথা ভাবনা চিন্তা করো তাদের একটা কিন্তু বেস তৈরি করার কিন্তু একটা ভালো জিনিস এখানটা। মানে এই ক্লাসটার জন্য বোর্ডের যে নাম্বার সেটা তো ইম্পর্টেন্ট, তার জন্য তুমি যদি জীবনে কিছু করতে চাও তার জন্য এই ক্লাসটা কিন্তু তোমার জন্য খুব উপযোগী। দেখো আমরা আগের ক্লাসে দেখেছিলাম প্রয়োজনীয় খনিজ উপাদানগুলো যেটা গাছের বৃদ্ধির জন্য খুব দরকার, কিন্তু সেই খনিজ উপাদানগুলো কোনটা গাছের জন্য কিভাবে কাজে লাগে সেগুলোকে আমরা অধ্যয়ন করার জন্য হাইড্রোপনিক্স এর কথা বলেছিলাম। হাইড্রোপনিক্স একটা প্রযুক্তি বা একটা টেকনিক্স আমরা অধ্যয়ন করেছি অলরেডি এটা। তারপর আমরা ডিসকাস করেছিলাম প্রয়োজনীয় খনিজ উপাদানগুলো। একটা খনিজ উপাদানের প্রয়োজনীয়তা তো আছেই উদ্ভিদের ক্ষেত্রে, কিন্তু তাদের কিছু সাধারণ বৈশিষ্ট্য আছে, আমরা সেইগুলোকে নিয়ে আলোচনা করছিলাম। তারপর আমরা বলেছিলাম এই যে প্রয়োজনীয় উপাদানগুলো এগুলো দু প্রকারের, একটা হচ্ছে মাইক্রো উপাদান আর একটা হচ্ছে ম্যাক্রো উপাদান। দেখো তোমাদের এইভাবে চারটে পয়েন্ট তোমরা লিখলে কিন্তু বেটার নাম্বার পাবে। প্রয়োজনীয়তা, প্রোটোপ্লাজমিক উপাদান, বিষাক্ততা এবং উদাহরণ, এই চারটে পয়েন্ট কিন্তু লিখো। আজকে কোশ্চেন তোমাদের মক টেস্টে দেওয়া হয়েছিল এটা। আমরা মাইক্রোনিউট্রিয়েন্টের নাম নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম এন্ড সালফার তাদের কাজগুলো দেখেছিলাম আজ আগের দিন। এবং মাইক্রোনিউট্রিয়েন্টের মধ্যে যে আয়রন, ম্যাঙ্গানিজ, দস্তা পড়ছে, এদের কাজ কি বা এদের অভাবজনিত লক্ষণগুলো কি কি। দেখো অভাবজনিত লক্ষণ বলতে কি আমরা বলেছিলাম ক্লোরোসিস, নেক্রোসিস, সেল বলতে পারো বিভাগে বাধা মানে সেল ডিভিশনে বাধা, আর বিলম্বিত ফুল আমরা কার জন্য হয় সেগুলো দেখে নিয়েছিলাম। আর দেখেছিলাম মাইক্রো নিউট্রিয়েন্টস এর বিষাক্ততা, অর্থাৎ বেশি পরিমাণ যদি মাইক্রো নিউট্রিয়েন্ট আমরা সয়েলের মধ্যে দিয়ে ফেলি তাহলে কি ধরনের প্রভাব ঘটতে পারে। আজকে আমরা যেটা পড়বো আমাদের আজকের ক্লাসে সেটা হচ্ছে নাইট্রোজেন চক্র আর নাইট্রোজেন বিপাক। দেখো নাইট্রোজেন চক্র আমরা ছোটবেলাতেও হয়তো পড়েছি, কিন্তু নাইট্রোজেন চক্রটা আজকে আমরা একটু অন্যভাবে পড়ার চেষ্টা করব। দেখো নাইট্রোজেন সবার জন্য দরকার, সেটা উদ্ভিদ হোক আর প্রাণী হোক। আমরা মানুষরা আমাদের জন্য নাইট্রোজেনের চাহিদা আমরা পূর্ণ করি কোথা থেকে? আমরা যে উদ্ভিদ বা প্রাণীদের খাদ্য হিসাবে গ্রহণ করি আমরা সেখান থেকেই তোমার নাইট্রোজেনের চাহিদাটা পূর্ণ করি। কিন্তু উদ্ভিদরা ওদের নাইট্রোজেনের চাহিদা কোথা থেকে পূর্ণ করবে? ওরা তো আর অন্য কোনো উদ্ভিদ খায় না বা অন্য কোনো প্রাণী খায় না, ওরা মাটি থেকে তাহলে নাইট্রোজেনটাকে গ্রহণ করবে। কিন্তু উদ্ভিদের মাটি থেকে নাইট্রোজেনটা গ্রহণ করতে গেলে কি ধরনের পদ্ধতি ওরা অবলম্বন করবে? আমরা অলরেডি একটা জিনিস জানি, আমাদের বায়ুমণ্ডলে কিন্তু অনেক পরিমাণ নাইট্রোজেন আছে। ওই নাইট্রোজেনরা উদ্ভিদরা কি নিতে পারে? না, নিতে পারে না। সেটাও আজকে আমি বলবো তোমাকে। তোমরা যারা গ্রামে থাকো তারা জানো আমরা যখন মাঠে চাষ করতে যাই তখন আমাদের মাঠে কিছু সার দিতে হয়। যেমন আমরা কোন সার দিই তোমরা কেউ জানো? মাঠে আমরা এমন একটা সারের নাম বলো তো যেটা আমরা নাইট্রোজেন। ইউরিয়া। বলো। স্যার ইউরিয়া। ইউরিয়া, ভেরি গুড, একদম ঠিক বলেছো। এটা নাইট্রো কেন বলো তো আমরা সয়েলের মধ্যে ইউরিয়া দেব? কারণ অনেক কারণে মাটিতে নাইট্রোজেনের পরিমাণ কমে যায়, তখন আমরা নাইট্রোজেন হিসাবে সার প্রয়োগ করি। কিন্তু ওরা ভাবো বনভূমিতে বা জঙ্গলে যেসব গাছ থাকে সেই সব গাছে তো আমরা আর ইউরিয়া দিই না, তাহলে তারা কিভাবে আলটিমেটলি সবসময় সয়েল থেকে বা মাটি থেকে নাইট্রোজেন পায়? কি বিশেষ প্রক্রিয়া তাদের মধ্যে চলে? মাটিতে বসবাসকারী কিছু জীবাণু আছে, তারা কিন্তু আমাদের যে বায়ুমণ্ডলের নাইট্রোজেন সেটাকে সংবর্ধন করতে পারে। সয়েলের মধ্যে ভাবো কিছু ব্যাকটেরিয়া থাকে, সেসব ব্যাকটেরিয়া গুলো সম্বন্ধে আগে তোমায় জানাবো। বাট তার আগে তোমাকে একটু জানাবার চেষ্টা করি, চলো। সেটা হচ্ছে কি আমাদের এই নাইট্রোজেন বিপাক বলতে আমরা কি বলছি। দেখো নাইট্রোজেন বিপাক মুখস্থ নয়, ভালো করে ব্যাপারটা বোঝো।
এবং আমরা এমন ভাবে তোমায় পড়াবার চেষ্টা করছি যাতে তুমি প্রত্যেকটা বায়োলজি চ্যাপ্টারের একটা উপযোগিতা বা অ্যাপ্লিকেশন আছে যেখান থেকে তোমার জীবনে লাভ হতে পারে, শুধু নাম্বার নয়। বুঝতে পারছো? আমরা সেই দিকটাকে গুরুত্ব দেবো। নাম্বার তো অটোমেটিক আসবে তুমি যখন জানবে কোনো জিনিস। দেখো নাইট্রোজেন বিপাক ব্যাপারটা কি। দেখো উদ্ভিদ বায়ুমণ্ডলের নাইট্রোজেন গ্রহণ এবং নানা পরিবর্তনের মাধ্যমে সেটা প্রোটিনে রূপান্তরিত করে। মানে নাইট্রোজেনের একটা গুরুত্বপূর্ণ কাজ কিন্তু আমরা এখান থেকে বুঝে যাচ্ছি, সেটা হচ্ছে প্রোটিন তৈরিতে। প্রোটিন তৈরিতে সেই নাইট্রোজেন যেটা আমরা বায়ুমণ্ডলের মধ্যে আছে সেই নাইট্রোজেনটাকে আমরা কাজে লাগিয়ে দেবো এবং সেই প্রোটিনটাকে প্রত্যেকটা কোষ, প্রত্যেকটা উদ্ভিদ কোষ ব্যবহার করবে কিসের জন্য? নিজের বিপাক ক্রিয়ার জন্য। সেটাকেই আমরা নাইট্রোজেন বিপাক বলবো। কিন্তু নাইট্রোজেন বিপাকের সঙ্গে একটা কথা খুব জড়িত, সেটা হচ্ছে নাইট্রোজেন চক্র। এই নাইট্রোজেন চক্র বলতে আমরা কি বুঝি সেটা দেখো। যে প্রক্রিয়ায় বায়ুর যে নাইট্রোজেন সেটা মাটিতে এবং মাটির নাইট্রোজেন বায়ুতে এইভাবে একটা চক্রাকারে আবর্তিত হচ্ছে। কেন হচ্ছে বলতো এই আবর্তন? তার কারণ পরিবেশের নাইট্রোজেনের সমতা বজায় রাখবার জন্য। এটাকে আমরা নাইট্রোজেন চক্র বলবো। কিন্তু নাইট্রোজেন চক্রেও ভয়টা কি বা ঘটনা ঘটে, চলো আমি তোমাকে এবার সেই নাইট্রোজেন চক্রটাকে নিয়ে একটু আলোচনা করব। চলো দেখে নিই আমরা। দেখো আমি তোমাকে বায়ুমণ্ডলের নাইট্রোজেনের কথা বলছি, মানে আমরা N2 কথা বলছি। বায়ুমণ্ডলে গ্যাসের ফর্মে অনেক নাইট্রোজেন আছে। সেই নাইট্রোজেনটাকে উদ্ভিদরা কিন্তু সরাসরি টেক আপ করতে পারে না। উদ্ভিদরা সেই নাইট্রোজেনটাকে যদি টেক আপ করতে পারতো তাহলে কিন্তু অনেক ডিফারেন্ট কিছু ঘটনা ঘটতে হতো আমাদের পরিবেশে। কিন্তু উদ্ভিদের বাঁচার জন্য নাইট্রোজেন দরকার, তাহলে উদ্ভিদ সেই নাইট্রোজেন পাবে কোথা থেকে? দেখো সেই নাইট্রোজেনকে স্থিতিকরণ করতে হবে। নাইট্রোজেনকে স্থিতিকরণ মানে ওই বায়ুমণ্ডলের নাইট্রোজেনকে মাটিতে নিয়ে আসতে হবে। কি করে নিয়ে আসা যাবে? কি পদ্ধতি? একটা পদ্ধতি হচ্ছে এই বৃষ্টিপাত এবং বজ্রপাতের ফলে। তুমি একটা জিনিস ভালো করে লক্ষ্য করেছো কখনো যে বর্ষাকালে গাছগুলোর মধ্যে খুব বৃদ্ধি খুব ভালো হয় না? হয়তো ভালো, আমরা বর্ষাকালে সেই জন্য গাছ দেখি খুব ভালো বৃদ্ধি হচ্ছে। তার কারণ যখন বৃষ্টিপাত এবং বজ্রপাত হয় তখন বায়ুমণ্ডলের এই নাইট্রোজেন, বায়ুমণ্ডলের নাইট্রোজেনটা দেখো কিসে আলটিমেটলি তৈরি হয়ে যায়? নাইট্রেটে কনভার্সন হয়। এই নাইট্রেটটা কিন্তু কে নিতে পারে বলতো? নাইট্রেটটা উদ্ভিদ নিতে পারে। দেখো বায়ুমণ্ডলের নাইট্রোজেন পারে না কিন্তু উদ্ভিদ নাইট্রোজেনের জন্য কি নিতে পারে? নাইট্রেট নিতে পারে। ভাবো না, তোমাকে আমি কেমন ভাবে ওটা বোঝাবো জানো? তুমি মাংস মনে করো একটা দোকানে তোমার মাংস বিক্রি হচ্ছে, তুমি কি কাঁচা মাংস খেতে পারবে না নিতে পারবে শরীরের জন্য? পারবে না। কিন্তু সেই মাংসটা যখন রান্না করা হবে তুমি সেই মাংসটা খেতে পারবে যদি তুমি মাংসাশী হও। ক্লিয়ার ব্যাপারটা? উদ্ভিদরাও ঠিক তাই, বায়ুমণ্ডলের নাইট্রোজেনকে নিতে পারলো না, কিন্তু সেটা যদি বৃষ্টিপাত এবং বজ্রপাতের ফলে সেটা যদি নাইট্রেটে কনভার্সন হয়ে যায় তখন উদ্ভিদ সেটাকে নিতে পারে। কিন্তু এটা তো আমি একটা পদ্ধতি বললাম যেটা বৃষ্টিপাত এবং বজ্রপাতের ফলে। এটা ছাড়া আর কোনো পদ্ধতি? যেটা আমাদের একজন বন্ধু একটু আগে বললো, আমরা মাটিতে কৃত্রিম সার প্রয়োগ করি, যেটা মেনলি একটা ইউরিয়া, তোমরাই নাম বললে সেটা। সেটা আলটিমেটলি কি থাকে জানো? সেখানে নাইট্রেট থাকে। উদ্ভিদ সেই নাইট্রেটকে সারের মাধ্যম দিয়ে নিয়ে নিতে পারে। এবার আমরা তো বায়োলজি পড়ছি, তার জন্য আমরা এই পদ্ধতিটাকে বেশি করে গুরুত্ব দিই। চলো, এটা হচ্ছে একটা জৈবিক পদ্ধতি বা বায়োলজিক্যাল পদ্ধতি। এখানে কিছু ব্যাকটেরিয়া বা নীলাভ সবুজ শৈবাল অর্থাৎ মাইক্রো অর্গানিজমরা গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়
বায়ুমণ্ডলের নাইট্রোজেনকে নাইট্রেটে কনভার্সন করতে। নাইট্রোজেন, তাহলে আমরা নাইট্রোজেন স্থিতিকরণ বলতে কি বুঝতে পারছি? নাইট্রোজেন স্থিতিকরণ বলতে আমরা বুঝতে পারছি বায়ুমণ্ডলের নাইট্রোজেনকে নাইট্রেটে কনভার্সন করতে হবে। ভেরি গুড, ঠিক বলেছো তুমি। কিন্তু কিছু ব্যাকটেরিয়ারা সেটা করতে পারে। কে ব্যাকটেরিয়া, কোন ব্যাকটেরিয়া, সেই নামগুলো কিন্তু খুব উপযোগী আমাদের জন্য। কিছু স্বাধীনজীবী ব্যাকটেরিয়া। স্বাধীনজীবী ব্যাকটেরিয়া কাদের বলে? যারা নিজে নিজে স্বাধীনভাবে মাটিতে থাকে এবং মাটি থেকে, মাটির মধ্যে বসবাসকারী অবস্থায় তারা বায়ুমণ্ডলের নাইট্রোজেনকে নাইট্রেটে কনভার্ট করতে পারে। তারা হচ্ছে অ্যাজোটোব্যাক্টার আর ক্লস্ট্রিডিয়াম, নামটা মনে রাখতে হবে তোমাকে। এছাড়া কিছু মিথজীবী ব্যাকটেরিয়া আছে, তার নাম হচ্ছে রাইজোবিয়াম। এই রাইজোবিয়াম ব্যাকটেরিয়া সিম্বিওগোত্রীয় যে উদ্ভিদ তাদের মূলে নোডিউলস তৈরি করে ওখানে বসবাস করে, আর ওই সিম্বিগোত্রীয় যে উদ্ভিদগুলো তাদেরকে নাইট্রোজেন সাপ্লাই করে এই নাইট্রেট ফর্মে। এছাড়াও কিছু নীলাভ সবুজ শৈবাল আছে, তারাও কিন্তু বায়ুমণ্ডলের নাইট্রোজেনকে নাইট্রেটে কনভার্সন করতে পারে। দেখো তাহলে যেমন অ্যানাবিটা নস্টক, একদম ঠিক। এবার দেখো নাইট্রেট তো তৈরি হয়ে গেছে, উদ্ভিদ তাহলে সেই নাইট্রেট নিয়েই নিল। নিয়ে কি করবে? উদ্ভিদ কিছু তার উদ্ভিজ্জ প্রোটিন তৈরি করেছে। দেখো প্রত্যেকটা কোষের মধ্যেই প্রোটিন আছে, সেটা উদ্ভিদ হোক আর প্রাণী হোক। উদ্ভিদ সেই প্রোটিন তৈরির জন্য সেই নাইট্রেটকে ইউজ করে নিয়েছে। এবার ভাবো একটা গরু যাচ্ছিল, গরু গিয়ে কি করলো? উদ্ভিদের পাতা খেয়ে নিল। তখন কি হবে বলতো? উদ্ভিদের যে প্রোটিন তৈরি হয়েছিল সেই প্রোটিনটা কার মধ্যে গিয়ে ঢুকবে? প্রাণীর মধ্যে গিয়ে ঢুকবে, তাই তো? কিন্তু দেখো সবাই আমরা একটা সময় মারা যাব, সেটা উদ্ভিদ হোক প্রাণী হোক। কিন্তু উদ্ভিদ আর প্রাণী যখন মরে যায় তখন কে কাজ করতে আসে? তখন ব্যাকটেরিয়া এবং ছত্রাকরা তাদের পচন ঘটায়, তাদের এই মৃত বস্তুগুলোর ওপর ক্রিয়া করে, করে উদ্ভিদ প্রোটিন এবং বা প্রাণীজ প্রোটিন যাই হোক না কেন সেটাকে অ্যামোনিয়াতে কনভার্সন করে। তাহলে এখন আমরা আরেকটা পদ্ধতির কথা শিখছি, যেখানে উদ্ভিজ্জ প্রোটিনই হোক আর প্রাণীজ প্রোটিনই হোক তারা অ্যামোনিয়াতে কনভার্সন হয়। পদ্ধতিটার নাম কি? যেটা হচ্ছে অ্যামোনিফিকেশন। তোমাকে যদি আমি জিজ্ঞাসা করি অ্যামনিফিকেশন কি গো, তুমি কি বলবে? উদ্ভিজ্জ প্রোটিন বা প্রাণীজ প্রোটিন থেকে অ্যামোনিয়া তৈরির পদ্ধতি। এবার দেখো এই যে অ্যামোনিয়া তৈরি হলো, এই অ্যামোনিয়া থেকে নাইট্রাইট তৈরি হয়, আবার এই নাইট্রাইট থেকে নাইট্রিফাইং ব্যাকটেরিয়ার সহায়তায় আবার নাইট্রেট তৈরি হয়ে যায়। আবার উদ্ভিদ, অন্য উদ্ভিদ আবার নাইট্রোজেন হিসাবে সেটাকে পেয়ে নেয়। আর একটা পদ্ধতির কথা বলি, দেখো এই যে তোমার নাইট্রেট তৈরি হলো, কিছু আবার ব্যাকটেরিয়া আছে যাদেরকে আমরা বলি ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়া। তারা কি করতে পারে জানো? তারা এই নাইট্রেটকে আবার বায়ুমণ্ডলের নাইট্রোজেনে কনভার্সন করে দিতে পারে। তাদেরকে আমরা বলবো ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়া। পদ্ধতিটার নাম কি বলবো? ডিনাইট্রিফিকেশন। এই যে আমি টোটাল তোমাকে পদ্ধতিটাকে বোঝালাম সেটা হচ্ছে নাইট্রোজেন চক্র। তোমরা এটা খুব সুন্দর করে দেওয়া আছে, তোমরা এখান থেকে পড়তে পারো। নেক্সট দেখো, আমি তোমাকে এবার নাইট্রোজেন স্থিতিকরণ, যেটা আমরা এতক্ষণ ধরে তোমায় বোঝালাম, সেটা আরেকবার কোশ্চেনের মতো করে বলি। একাদশ শ্রেণীর জন্য কি কোশ্চেন হতে পারে? যেমন নাইট্রোজেন স্থিতিকরণ বলতে আমরা কি বুঝলাম এতক্ষণ ধরে? যে প্রক্রিয়ায় বায়ুর গ্যাসীয় নাইট্রোজেন বিভিন্ন প্রক্রিয়ায় বিভিন্ন মৌলের সঙ্গে বিক্রিয়া করে বিভিন্ন যৌগ গঠন করে, যেমন অ্যামোনিয়া, নাইট্রেট, সেই পদ্ধতিটাকে আমরা কি বলবো? নাইট্রোজেনের স্থিতিকরণ।
কিন্তু নাইট্রোজেন স্থিতিকরণ কি কি উপায় হলো আমরা একটু আগে কিন্তু তোমায় বোঝালাম। একটা হচ্ছে বায়ুমণ্ডলের বিদ্যুৎ খনন ও বৃষ্টিপাতের সময় কি হয়, বৃষ্টির সময় বিদ্যুৎ প্রবাহের ফলে বায়ুর যে গ্যাসীয় নাইট্রোজেন এবং অক্সিজেন তারা বিক্রিয়া করে নাইট্রিক অক্সাইড গঠন করে। এই নাইট্রিক অক্সাইড থেকে আলটিমেটলি নাইট্রেট তৈরি হয়ে যায়। আর একটা পদ্ধতি সেটা হচ্ছে নাইট্রোজেন স্থিতিকারী কিছু স্বাধীন ব্যাকটেরিয়া এবং নীলাভ সবুজ শৈবাল। ওরা কি করতে পারে, ওরা স্বাধীন মানে একা একা থাকতে পারে। উদাহরণ কি বললাম, অ্যাজিটোব্যাক্টার, নীলাভ শৈবাল একটা উদাহরণ। নস্টক, এরা গ্যাসীয় নাইট্রোজেনকে গ্রহণ করে নিজেদের দেহে নাইট্রোজেন যৌগ গঠন করে এবং আলটিমেটলি ওরা নাইট্রেট তৈরি করে উদ্ভিদকে সেটা সরবরাহ করতে পারে। আর একটা ধরনের ব্যাকটেরিয়ার কথা বলি চলো, সেটা হচ্ছে নাইট্রোজেন স্থিতিকারী মিথজীবী ব্যাকটেরিয়া, সেটা হচ্ছে রাইজোবিয়াম। কি করতে পারে, ওরা বায়ু থেকে নাইট্রোজেনকে শোষণ করে নাইট্রোজেন যৌগ গঠন করে এবং এরা কিন্তু সিম্বিগোত্রীয় উদ্ভিদের মূলে বসবাস করে, তাই এদেরকে আমরা মিথজীবী বলি। মিথজীবী বলবো কখন, যখন ব্যাকটেরিয়া এবং উদ্ভিদ দুজনই পরস্পর একে অন্যের কে সাহায্য করে বেঁচে থাকার জন্য। এটা হচ্ছে তাহলে নাইট্রোজেনের স্থিতিকরণ। আর আমরা এর সঙ্গে সঙ্গে তিনটে পদ্ধতির কথা বলেছি। একটা হচ্ছে অ্যামিনিফিকেশন। অ্যামিনিফিকেশনে আমরা কি বলেছি অলরেডি, উদ্ভিদ এবং প্রাণীর মৃতদেহ বা বর্জ্য পদার্থ থেকে নাইট্রোজেন যৌগগুলো কিছু ব্যাকটেরিয়ার মাধ্যমে, কোন ব্যাকটেরিয়া, ব্যাসিলাস, মাইক্রোকক্কাস, রাইট, অ্যামিনিফাইং ব্যাকটেরিয়া, এদের সহায়তায় ওই মৃত বর্জ্য পদার্থ থেকে কি তৈরি হয়, অ্যামোনিয়ায় পরিণত হয়, তাকেই আমরা অ্যামোনিফিকেশন বলবো। তোমরা এর সঙ্গে না একটা রিয়াকশন দিয়ে দেবে এখানে, তাহলে আমাদের কোশ্চেনের অ্যান্সারটা খুব ভালো হবে। নাইট্রিফিকেশন বলি, নাইট্রিফিকেশন নাম থেকে বুঝতে পারছো, নাম থেকেই বোঝো, নাইট্রিফাইং ব্যাকটেরিয়া, তাদের নামগুলো মনে রাখো, নাইট্রোজোমোনাস, নাইট্রোকক্কাস, ওরা অ্যামোনিয়াকে নাইট্রেটে পরিণত করে, অ্যামোনিয়াকে নাইট্রেটে পরিবর্তিত করে, তাই নাইট্রিফিকেশন। সেম টেকনিক, একটা রিয়াকশন কিন্তু তুমি দিয়ে দেবে, কিছু নয়। কেমন ভাবে রিয়াকশন দেবে বলো তো, অ্যামোনিয়া অ্যারো দেবে, দিয়ে উপরে লিখে দেবে নাইট্রোজোমোনাস, দিয়ে লিখে দেবে কি নাইট্রেট, এইভাবে, আর কিছু নয়। ডিনাইট্রিফিকেশন, ডিনাইট্রিফিকেশন মানে কি, যে প্রক্রিয়ায় ডিনাইট্রিফাইং ব্যাকটেরিয়া, উদাহরণটা মনে রাখো, সিউডোমোনাস মাটির নাইট্রেট থেকে নাইট্রোজেন গ্যাস উৎপন্ন করে দেয়, তাকেই ডিনাইট্রিফিকেশন বলি। ব্যাকটেরিয়ার নামগুলো মনে রাখবে, তার সঙ্গে একটা করে রিয়াকশন দিতে ভুলবে না কিন্তু। ক্লিয়ার তো ব্যাপারটা? আমরা যেহেতু বায়োলজি পড়ছি, আমি আগেও বলেছি, আমরা জৈবিক পদ্ধতিটাকে বেশি গুরুত্ব দেব। জৈবিক নাইট্রোজেন সংবহন পদ্ধতি বলতে আমরা কি বুঝি, জীবাণুর মাধ্যমে বায়ুমণ্ডলের নাইট্রোজেনকে যখন জৈব যৌগে রূপান্তরিত করা হয়, কার মাধ্যমে, জীবাণুর মাধ্যমে, তাকে আমরা নাইট্রোজেন সংবদ্ধ বলি। দেখো, নাইট্রোজেন সংবহনকারী কিছু মাইক্রো অর্গানিজম বা জীবাণুর নাম আমাদের ভালো করে মনে রাখতে হবে। 1 নম্বর, মিথজীবী ও নাইট্রোজেন সংবহনকারী ব্যাকটেরিয়া, উদাহরণটা কি, রাইজোবিয়াম। কোথায় বসবাস করে, সিম্বিগোত্রীয় উদ্ভিদের মূলে। স্যার সিম্বিগোত্রীয় উদ্ভিদ কোনগুলো বলতে পারবে কেউ, এর অ্যান্সারটা? ছলা, আর ছলা, মটর, স্যার ডাল মটর, জাতীয় সমস্ত মানে সমস্ত শস্য। ঠিক, ছোলা গাছ, একদম ঠিক। এছাড়া নাইট্রোজেন সংবহনকারী কিছু নীলাভ সবুজ শৈবাল, তাদের উদাহরণ নস্টক বা অ্যানাবিনা এরা। এবার কিছু ব্যাকটেরিয়া যেমন অ্যাসিটোব্যাক্টার, এরা না সবাত শোষণকারী, মানে এরা অক্সিজেনের উপস্থিতিতে বেঁচে থাকে এবং এরা নাইট্রোজেনকে সংবহন করতে পারে।
এবার আমি একটা অবাত, এটা অবাত হবে, রাইট? অবাত শোষণকারী মানে যারা অক্সিজেনের অনুপস্থিতিতে বেঁচে থাকে এমন একটা ব্যাকটেরিয়ার নাম ক্লস্ট্রিডিয়াম। সেই ক্লস্ট্রিডিয়াম কি করতে পারে? নাইট্রোজেন সংবহন করতে পারে। এটা উদাহরণগুলো মাথায় রাখবে। কিন্তু দেখো, আমি যখন রাইজোবিয়ামের কথা বললাম, আমি কি বলছি? ওরা সিম্বিগোত্রীয় উদ্ভিদের মূলে কি তৈরি করে? নোডিউলস তৈরি করে। কি তৈরি করে? নোডিউলস তৈরি করে। এবার এই নোডিউলস জিনিসটা কি? তোমাদের বইতে ছবিও আছে, দেখো। নোডিউলস হচ্ছে শিকড়ের একটা ছোট আউটগ্রোথ বলতে পারো। সে আমরা ছোটবেলায় বার্ডস পড়েছিলাম না, একটু আউটগ্রোথ, মানে অনেকটা টিউমারের মতো দেখতে, কিন্তু শেকড় থেকে বা মূল থেকে তৈরি হয় এটা। প্রথমে দেখো, সিম্বিগোত্রীয় উদ্ভিদকে আমরা এখানে হোস্ট উদ্ভিদ বললাম। আমরা এখন তোমাকে বোঝাতে চলেছি নোডিউলসটা কেমন ভাবে তৈরি হয়। প্রথমে হোস্ট উদ্ভিদ মানে ওই সিম্বিগোত্রীয় উদ্ভিদ এবং রাইজোবিয়াম, তাদের মধ্যে একটা মিথস্ক্রিয়া চলতে থাকে। এবার কি হয় জানো? ওই যে মূল মানে সিম্বিগোত্রীয় উদ্ভিদের মূল, তার চারিপাশে রাইজোবিয়াম ব্যাকটেরিয়া গুলো অধিক সংখ্যায় বৃদ্ধিপ্রাপ্ত হয় এবং মূলরোম মানে মূলের মধ্যে যে হেয়ারের মতো স্ট্রাকচার, সেই মূলরোম তার যে কোষগুলোকে বা এপিডার্মাল কোষগুলোকে প্রথম ওই রাইজোবিয়াম ব্যাকটেরিয়া গুলো ইনফেক্ট করে, মানে তাদের মধ্যে গিয়ে ঢুকে পড়ে। তাহলে রুট এবং ব্যাকটেরিয়া সেখানে আক্রমণ করে এবং আস্তে আস্তে ওরা ওই রুট হেয়ার ছেড়ে মূলের ভেতরে ঢুকে যেতে থাকে, অর্থাৎ কর্টেক্স অঞ্চলে। সেখানেই নোডিউলসটা গঠিত হয়। আমরা এটা মনে রাখবো, এখানে নাইট্রোজেন ফিক্সিং কোষগুলো, অর্থাৎ যে কোষগুলো নাইট্রোজেন ফিক্সেশন করতে বা সংবহন করতে পারে, তারাই আলটিমেটলি একটা টিউমারের মতো আউটার গ্রোথ তৈরি করে নেয়, সেটাই আমরা বলছি নোডিউলস। ক্লিয়ার ব্যাপারটা? ভালো করে বোঝো। এই নোডিউলস তৈরি করার জন্য দুটো জিনিসের নাম বলি চলো। একটা হচ্ছে একটা উৎসেচক, তার নাম নাইট্রোজিনেস। আর একটা জিনিসের নাম বলি, তার নাম লেগ হিমোগ্লোবিন। একাদশ শ্রেণীর জন্য এই কোশ্চেনটা ভেরি ইম্পর্টেন্ট। নাইট্রোজিনেসের কাজ কি? লেগ হিমোগ্লোবিনের কাজ কি? দেখো, নাইট্রোজিনেস সেটা একটা গুরুত্বপূর্ণ উৎসেচক। কিসে কাজ করে? নাইট্রোজেন সংবহনে সহায়তা করে। এই যে প্রোটিনটা একটা এমওএফই প্রোটিন দিয়ে তৈরি, মানে আয়রন আর মলিবডেনাম, এই দুটোর সহায়তায় এই প্রোটিনটা তৈরি হয় এই মিনারেলস এর সঙ্গে নিয়ে। এরা মানে নাইট্রোজিনাস উৎসেচকটা কি কাজ করে? এরা নাইট্রোজেনকে অ্যামোনিয়ায় রূপান্তরিত করতে উৎসেচক হিসেবে কাজ করে। এরা কঠোরভাবে অ্যানারোবিক। অ্যানারোবিক মানে কি? অক্সিজেনের সংস্পর্শে এরা কাজ করতে পারে না। অক্সিজেনের সংস্পর্শে এরা কাজ করতে পারে না। এবার আরেকজনের কথা বলবো, সেটা হচ্ছে লেগ হিমোগ্লোবিন। লেগ হিমোগ্লোবিন কি কাজ করে জানো? নোডিউলস এর মধ্যে লেগ হিমোগ্লোবিন থাকে, ও অক্সিজেন স্ক্যাভেঞ্জার হিসেবে কাজ করে। স্ক্যাভেঞ্জার মানে কি? নোডিউলের মধ্যে বর্তমান ও অক্সিজেনকে খেয়ে নেয়। কেন খেয়ে নেয়? কারণ নাইট্রোজিনাস উৎসেচক অ্যানারোবিক পরিবেশেই কাজ করে, অর্থাৎ অক্সিজেনকে ওখানে থাকলে চলবে না। সেই কাজটা করে দেয় কে? লেগ হিমোগ্লোবিন। মানে যা অক্সিজেন সংবেদনশীল এনজাইম নাইট্রোজিনাসকে রক্ষা করে। এই দুটো কাজ খুব ভালো করে মাথায় রাখবে। তাহলে এই হচ্ছে আমাদের ভেরি ইম্পর্টেন্ট চ্যাপ্টার, যেটা আমরা পড়লাম উদ্ভিদ এবং তার খনিজ পুষ্টি, রাইট? তোমাকে এর সঙ্গে আজকে কয়েকটা হোমওয়ার্ক দিয়ে দিই। সেই হোমওয়ার্কটাও কিন্তু তোমাদের দায়িত্ব, লিখে আমাকে হোয়াটসঅ্যাপে আমাদের গ্রুপে পাঠাবে, যেখানে তুমি আমাদের জুম অ্যাপস এর লিংকটা পাও। তোমরা যারা পার্সোনালি আমার কাছে ক্লাস করার সুযোগ পাচ্ছ, তাদের জন্য হোমওয়ার্ক করাটা কিন্তু বাধ্যতামূলক। আর যারা তোমরা এই দেখো 10 থেকে একাদশ শ্রেণীতে উঠছো, অর্থাৎ মাধ্যমিক থেকে একাদশ শ্রেণীতে উঠছো, তাদের জন্য দেখো এই যে তোমরা চ্যাপ্টার গুলো এগিয়ে রাখছো, তোমাদের জন্য এটা কিন্তু খুব বড় একটা সুবিধা হতে চলেছে।
কারণ তোমাদের মতো স্টুডেন্ট যারা এখন মাধ্যমিক থেকে একাদশ শ্রেণী উঠবে, কিন্তু যারা মনে করো এখনো 10 নিয়েই পড়ে আছে, তারা কিন্তু একাদশ শ্রেণীতে উঠে খুব প্রবলেমে পড়বে। আর যারা তোমরা একাদশ শ্রেণীতে আছো আমার স্টুডেন্টরা, তাদের জন্য এই চ্যাপ্টারটা পড়তেই হবে, কারণ একাদশ শ্রেণীর বোর্ডের জন্য তো এটা আছে। সবার জন্য হোমওয়ার্কের জন্য চলো কয়েকটা কোশ্চেন আমরা আজকে দিয়ে দিই। প্রথম কোশ্চেন লেখো, নাইট্রোজেনেস এবং লেড হিমোগ্লোবিন নাইট্রোজেনেস এবং লেড হিমোগ্লোবিনের কার্য লেখো। হোমওয়ার্কের কোশ্চেন গুলো নাও। নাইট্রোজেনেস এবং লেড হিমোগ্লোবিনের কার্যগুলো লেখো। নেক্সট করো, নডিউল গঠন পদ্ধতিটি ব্যাখ্যা করো। নডিউল গঠন পদ্ধতিটি ব্যাখ্যা করো। তারপরের কোশ্চেন লেখো, নাইট্রোজেন সংবর্ধনকারী মাইক্রো অর্গানিজম গুলোর নাম লেখো। নাইট্রোজেন সংবর্ধনকারী মাইক্রো অর্গানিজম গুলোর নাম লেখো। তারপরের কোশ্চেন, টিকা লেখো। টিকা লেখো, নাইট্রোজেন স্থিতিকরণ। টিকা লেখো, নাইট্রোজেন স্থিতিকরণ। এখানে বিভিন্ন পদ্ধতিগুলো ব্যাখ্যা করবে। তারপর একটা লেখো, অ্যামিনিফিকেশন, কমা দাও, নাইট্রিফিকেশন, কমা দাও, ডিনাইট্রিফিকেশন বলতে কি বোঝো? অ্যামিনিফিকেশন, কমা দাও, নাইট্রিফিকেশন, কমা দাও, ডিনাইট্রিফিকেশন বলতে কি বোঝো? পরের কোশ্চেন লেখো, নাইট্রোজেন চক্রটা ব্যাখ্যা করো ছকের সাহায্যে। নাইট্রোজেন চক্রটি ব্যাখ্যা করো ছকের সাহায্যে। এই হচ্ছে আজকের আমাদের হোমওয়ার্কের কোশ্চেন গুলো। আর এই পিডিএফটা দেখে আমি যেটা তোমায় পড়ালাম সেটা আমি তোমাকে পাঠিয়ে দিচ্ছি তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে। সেখান থেকে তোমরা ভালোভাবে নোটটাকে খাতায় কিন্তু লিখবে। আর তার সঙ্গে সঙ্গে টিভি নাম্বার দেওয়া টেক্সট বই, যেটা আমাদের বোর্ডের দেওয়া বই, সেই টিভি নাম্বার দেওয়া যে কোনো একটু বইয়ের হেল্প নেবে, তাহলে কিন্তু তোমার ফুল মার্কস আসতে বাধ্য। ক্লিয়ার? তাহলে বলো আজকে এই টপিকটা তোমাদের বুঝতে পারলে? তোমাদের কারো ডাউট আছে? রাকেশ, রাখি, রূপম, রোহন, রঞ্জনা, সুমনা, সৌভিক, কনিষ্ক, সায়ন। না স্যার বুঝলাম। সায়নী, হ্যাঁ স্যার। স্যার বলো বলো। স্যার নডিউলস গঠনটা একবার বলুন না, নেটওয়ার্ক কানেকশনটা ইয়ে হয়ে গেল। নোডিউলস গঠনটা দেখো, আমি তোমাকে যদি একটু শর্টে বলে দিই আর একবার। নোডিউলস গঠনে কি হয়, আমরা দেখলাম কি একটা ব্যাকটেরিয়া গুলো, রাইজোবিয়াম ব্যাকটেরিয়া গুলো প্রথমে একটা সিম্বিগোত্রীয় মূলের কাছাকাছি জায়গায় গ্রো করতে থাকে। তারপর আস্তে আস্তে সেটা মূলরোম দিয়ে ওখানে ভেতরে ঢুকে পড়ে, এবং মূলরোম ছেড়ে ওরা আস্তে আস্তে গাছের না কর্টেক্সের কোষগুলোর মধ্যে আরো ভেতরে ঢুকে পড়তে থাকে। করে ওখানে যে কোষগুলো নাইট্রোজেন সংবহন করতে পারে সেই কোষগুলো একত্রিত হয়ে একটা টিউমারের মতো অংশ তৈরি করে, সেটাকেই আমরা বলছি নোডিউল। রাইট? এই নোডিউলটা এইভাবেই গঠিত হয়। আমি যেরকম পয়েন্ট করে বলেছি তোমরা সেইভাবেই লিখবে। ক্লিয়ার? বুঝতে পেরেছো এবার? হ্যাঁ স্যার। ওকে, তাহলে আজকে আমাদের এই ক্লাসটা এতখানি। তোমাদের সবাইকে থ্যাংক ইউ। আর পরের দিন কিন্তু আমাদের টেস্ট থাকবে এই চ্যাপ্টারের পুরোটার উপর, মানে এই চ্যাপ্টার ফুল চ্যাপ্টার থাকবে। স্যার আগের দিনের পিডিএফটা পাইনি। আমি এক্ষুনি তোমাকে এটা গ্রুপে পাঠিয়ে দিচ্ছি, তোমরা দেখে নাও। আমি আগের দিন মনে হয় পাঠিয়েছিলাম মনে হয়, তো আমি পাঠিয়ে দিচ্ছি আর একবার এক্ষুনি। ঠিক আছে? থ্যাংক ইউ তোমাদের সবাইকে।